মন্ডলী, ভাইয়েরা, বোনেরা এবং বন্ধুগণ, আমি আপনাদের সকলকে সারা ভারত কৃষক সভার তরফ থেকে এবং গণমুক্তি পরিষদের তরফ থেকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনেছেন আজকে গত 26শে নভেম্বর তারিখে 3টি কালো কৃষি আইন বাতিল করা এবং তার সাথে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম ন্যায্য মূল্যের দাবি, তার সাথে বিদ্যুৎ বিল বা বিদ্যুৎ আইন তৈরি করার জন্য নতুন আইন 2020 তা প্রত্যাহার করার দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তার 100তম দিন। আপনারা বিস্তারিত শুনেছেন এবং প্রয়োজনীয় কথাগুলো জেনেছেন। আমি সেগুলো পুনরাবৃত্তি করতে চাই না। এমনিতেই আগরতলা শহরের স্মার্ট মশা কিভাবে কামড়াচ্ছে এগুলো আপনাদেরকে কষ্ট দিতে চাই না, কিন্তু যে কথাগুলো বলতে চাই, এই যে কৃষক আন্দোলন, আজকে এটা শুধু কৃষকদের আন্দোলন না, এটা ভারতবর্ষের স্বাধীনতার পর গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে অন্যতম উজ্জ্বলতম এক জন আন্দোলন আজকে পরিণত হয়েছে। আরেক দিক থেকে ভারতবর্ষের যে বর্তমান সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি, তারা যে কতটুকু স্বৈরাচারী, জনবিরোধী, কৃষক বিরোধী হতে পারে, তার যে নগ্নতম, কুৎসিততম তার নজির গড়েছে। আজকে সারা পৃথিবীতে ভারতের নামকে শুধুমাত্র গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার যে এই বিভৎসতম তাদের যে সমস্ত কর্মসূচি, তার মধ্য দিয়ে নয়, আরো নানাভাবে যেখানে মানুষের প্রতিভা, অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য লড়াই, এটাকে কিভাবে অস্বীকার করতে পারে? আজকে ভারতবর্ষের যে অবস্থান, এটাকে ক্রমশ সারা পৃথিবীর কর্মতালিকার মধ্যে সব পেছনের দিকে আজকে ঠেলে দিচ্ছে, যা সারা বিশ্বের কাছে আমাদের দেশের, এই দেশের জনগণের অপমান। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা কেন ভারতবর্ষের সর্বত্র এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই কর্মসূচি এখানে প্রতিপালন আমরা করছি? বন্ধুরা, এটা নিশ্চয়ই জানেন, আমাদের ভারতের অর্থনীতিকে বলা হয় কৃষি নির্ভর অর্থনীতি। এটা এই নয়, ভারতের যে মূল যে আভ্যন্তরীণ আয়, ইংরেজিতে যাকে বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই আয় তার বেশিরভাগটা কৃষি থেকে আসে এরকম নয়। এটা এক সময় ছিল স্বাধীনতার জন্মলগ্নে। আজকে এই গত 7.5 দশকে আমাদের দেশের শাসক দলগুলির ভুল নীতির কারণে আজকে কৃষি সে অবস্থানে নেই।
কিন্তু তারপরও আমাদের দেশের এই 134 কোটি 35 কোটি মানুষের তার সংখ্যাগরিষ্ঠকে, তার 70% মানুষকে রুজি দুবেলা খাওয়ার ব্যবস্থা করে এই কৃষি থেকে, কৃষি আয় থেকে। কাজে এই কৃষি যদি ধ্বংস হয়ে যায়, কৃষকরা যদি কর্পোরেটদের কৃতদাসে পরিণত হয়, তার জমিগুলো যদি চলে যায় আম্বানি এবং আদানিদের কাছে, এই ভারতবর্ষ এমনিতেই তার অর্থনৈতিক স্বাধীনতা নেই। আগামী দিনগুলোতে আরো বেশি তার স্বাধীনতার উপরে, গণতন্ত্রের উপরে, স্বাধিকার উপরে আরো বেশি সেখানে চাপ হবে। কাজেই এই আন্দোলন, আজকে জন আন্দোলন, এই আন্দোলন সেখানে জিততে হবে। বন্ধুরা, আমরা এই যে ভারতবর্ষের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, শুধু কৃষকরা না, এই আন্দোলন ঝাঁপিয়ে পড়েছেন। আপনারা দেখেছেন নভেম্বর মাস, ডিসেম্বর মাস, জানুয়ারি আমাদের দেশের উত্তরাঞ্চল বা উত্তর ভারত, দিল্লি যে অঞ্চল অবস্থিত, সে অঞ্চল সর্বাধিক সেখানে ঠান্ডা পড়ে শীতের সময়। সেই শীতকে উপেক্ষা করে এই যে আন্দোলন তারা জারি রেখেছেন। শুধু প্রকৃতির প্রতিকূলতা নয়, এই আন্দোলনকে দমন করার জন্য দিল্লির সরকার, উত্তরপ্রদেশের সরকার, হরিয়ানার সরকার, মধ্যপ্রদেশের সরকার কি ধরনের নিপীড়ন চালিয়েছিল। কখনো তাদের পানীয় জলের সরবরাহ বন্ধ করে দিয়ে, তাদের যারা আন্দোলন করছিলেন, অবস্থান করছিলেন, তাদের ন্যূনতম খাওয়া করার জন্য যে সমস্ত সরবরাহ করে যাচ্ছিল ওগুলোকে ব্যাহত করে, তার সাথে পুলিশের নিপীড়ন তো আছে। কৃষক আন্দোলন তাদের বিরুদ্ধে সেখানে অজস্র মামলা হয়েছে। এবং আপনারা দেখেছেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন, সেদিন ট্রাক্টর রেলি হয়েছিল। শুধু দিল্লির এই যে 4-5টি বর্ডারে কি অবস্থান হয়েছিল, সেই বর্ডার গুলোকে কেন্দ্র করে 2 লক্ষাধিক ট্রাক্টর, 2 লক্ষ ট্রাক্টরের সাথে ধরে যদি 10 জন করে কৃষক সেই ট্রাক্টরে উঠে যদি পরিক্রমা করে 20 লক্ষাধিক লোক সেদিন সামিল হয়েছিল। আপনারা দেখেছেন সেই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল সে আন্দোলনকে বিপদগামী করার জন্য, বিপদ পরিচালিত, এই বিপদের দিকে ঠেলে দেওয়ার জন্য সেখানে বিজেপির লোক ঢুকিয়ে দিয়ে ওই লালকাল্লায় সেখানে কিছু উচ্ছৃঙ্খলতা করিয়ে কিভাবে এটাকে, এই আন্দোলন ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু আন্দোলনকে ভাঙা যায়নি, দমন করা যায়নি। তাদের মনোবলকে সেখানে দুর্বল করা যায়নি। সাময়িক হয়তো বিব্বল হয়েছিল, কিন্তু সেই অভিজ্ঞতায় দাঁড়িয়ে আজকে সেই কৃষক আন্দোলন সারা শুধু ভারতবর্ষের সমস্ত রাজ্যে না, পৃথিবীর যেখানে যেখানে ভারতীয় বংশোদ্ভূতরা আছেন, ওই অস্ট্রেলিয়াতে, কানাডাতে, আমেরিকাতে, ইংল্যান্ডে, জার্মানিতে, ফ্রান্সে, মধ্যপ্রাচ্যে, সর্বত্র পৃথিবীর প্রায় 1 ডজন পার্লামেন্টে ভারতবর্ষের সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে সেখানে প্রতিবাদ হয়েছে, বিক্ষোভ হয়েছে। কিন্তু ভারতবর্ষের সরকার, আপনারা শুনেছেন আমার প্রবক্তা বক্তারা বলেছেন, তারা নাকে খোপ দিয়েছে কর্পোরেটদের কাছে।
ডব্লিউটিও এর কাছে, বিশ্ব বাণিজ্যের কাছে তাদের সেবা না করে তারা এই দেশের জনগণের শুধু কৃষক না, শ্রমিক না, কোন অংশের মানুষের জন্য কল্যাণে কাজ করতে পারে না। তার নজির এই যে পার্লামেন্টে যে বাজেট অধিবেশন এখনো বোধহয় শেষ হয়, আমাদের দেশের মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি যেরকম ভাবে বাজেট পেশ করেছেন মনে হয়েছে তিনি ভারতবর্ষের 134 কোটি মানুষের দেশের অর্থমন্ত্রী নন, তিনি কোন একটা রাজনৈতিক দলের জননির্বাচিত কোন প্রতিনিধি নন। মনে হয়েছে তিনি যেরকম ভাবে আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিক্রি করে দেওয়া, আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ একচেটিয়া পুঁজিপতিদের কাছে তুলে দেওয়ার জন্য, আমাদের দেশের লাভজনক ব্যাংক, বীমা সবকিছুকে বেসরকারি করার জন্য, আমাদের দেশের শিক্ষক কর্মচারী কি সরকারি কি আধা সরকারি সংস্থায় যারা কাজ করেন তাদের সমস্ত সুযোগ সুবিধাকে কমিয়ে দিয়ে কিভাবে গলা ধাক্কা দিয়ে তাদেরকে রাস্তায় ফেলে দেওয়া যায়। মনে হয়েছে নির্মলা সীতারামন যেন আদানি বা আম্বানি কোম্পানির ম্যানেজার, তিনি দেশের মন্ত্রী নন, নির্বাচিত করে প্রতিনিধি নন, তিনি আমাদের দেশের একচেটিয়া পুঁজিপতি কোন কোম্পানির ম্যানেজার। আজকে নরেন্দ্র মোদী হন, নির্মলা সীতারামনের হন, আজকে এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও বিপ্লব দেব বা তার সরকার তাদের যাবতীয় কর্মসূচি কি কৃষি, কি বাণিজ্য, কি শিক্ষা, কি স্বাস্থ্য, কি উপজাতি কল্যাণ, কি তফসিলি কল্যাণ, কি যুব কল্যাণ, সব ক্ষেত্রেতেই তাদের এই উদারীকরণ মানে বেসরকারীকরণ, বেসরকারি কোম্পানির কাছে দেশকে তুলে দেওয়ার সেই নীল নকশায় আমরা দেখছি। এবং তার কারণ আজকে সারা দেশের মানুষ ভুগছে। এটাকে রুখতে না পারলে আগামী দিন এই দেশ শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই জন্যই আজকে এই আন্দোলনের ১৭তম দিনে আমাদের এই সংগতি সভার প্রতিবাদ সভা এখানেই শেষ নয়। এই লড়াইকে যতদিন না ভারতবর্ষের সরকার এই ৩টা কালো আইন এটাকে বাতিল না করে এবং কৃষকদের স্বার্থে এটা ন্যায্য মূল্যের সেই দাবি হোক বা আজকে ওই বিদ্যুৎ আইন বাতিল করা এবং আনুষঙ্গিক যে সমস্ত দাবিগুলো সেগুলো আদায় না হয় আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। তার সাথে সাথে আমাদের দেশের গণতন্ত্র যদি শক্তিশালী না হয়, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি রক্ষা না করা যায়, তাহলে এই স্বৈরশক্তি নতুন নতুন কায়দায়, নতুন নতুন চেহারায়, নতুন নতুন কৌশলে এই আক্রমণ বাড়াবে। কাজেই সেই প্রসঙ্গে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দেশপ্রেমিক, গণতান্ত্রিক, উন্নয়নকামী এবং শান্তিকামী মানুষের স্বার্থে এটাকে আরো শক্তিশালী করতে হবে, রক্ষা করতে হবে। সেটা হলো আসন্ন স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন। আমরা কি দেখেছি? স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন আলোচনা হওয়া প্রয়োজন। এই স্বশাসিত জেলা পরিষদ এটাকে কিভাবে আরো শক্তিশালী করা, কিভাবে তার হাতে আরো অর্থ, আরো ক্ষমতা, স্বশাসিত জেলা পরিষদ এলাকার মানুষ
স্বশাসিত জেলা পরিষদের তার বিকাশের সাথে নির্ভর করে সমগ্র ত্রিপুরার বিকাশ। একটা আরেকটার সাথে অবিচ্ছেদ্য, একটাকে বাদ দিয়ে আরেকটা হয় না। কিন্তু আমরা কি দেখেছি, এই স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে নানা রঙের, নানা পোশাকের, নানা অবান্তর স্লোগান নিয়ে হাজির হচ্ছে। ভোট হলো এডিসি ত্রিপুরার যে একটা অংশের, আর স্লোগান হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড। ত্রিপুরা যে সেই ত্রিপুরা কিংডম, ত্রিপুরা রাজ্যের মহারাজারা একসঙ্গে শাসন করতেন, সেই সীমানার পুনর্গঠন, এটা কি সম্ভব? এটা কি হয়? অর্থাৎ আজকে নরেন্দ্র মোদীর সরকার এবং ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার, তাদের দৌলতে এ রাজ্যে শুধু কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, জুমিয়া এরাই সর্বশান্ত না। এ রাজ্যের বেকার গত 3টা বছরে কোনো চাকুরি নেই, বাকুরি নেই, তাদের সামনে কোনো ভবিষ্যৎ নেই। আজকে কি সরকারি ক্ষেত্রে, কি বেসরকারি ক্ষেত্রে যারা কোন রকমে কিছু করে খাচ্ছেন, এদের সামনে একটা অনিশ্চিত ভবিষ্যৎ ফেলে দেওয়া হচ্ছে। তাদের পাওনা দেওয়া যাচ্ছে না, কথা বলতে পারছে না। এ রাজ্যের গণতন্ত্র এটাকে প্রায় ত্রুটি চেপে ধরে এটাকে ধ্বংস করে দিয়েছে। এবং এগুলি সম্পর্কে ওই যে নতুন যে সংগঠন তৈরি হয়েছে ত্রিপুরা মথা, ত্রিপুরা ঐক্যের নামে, তারা একটা কথাও বলে না নরেন্দ্র মোদী সরকারের, কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতির কারণে সারা দেশের সাথে আজকে ত্রিপুরা কিভাবে ডুবছে। তারা একটা কথা উচ্চারণ করে না আজকে বিপ্লব দেবের সরকার কি হবে এই ত্রিপুরা রাজ্যকে তিলে তিলে একটা শ্মশানে পরিণত করছে। শুধু তার অর্থনীতিকে না, ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে, আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, ঠিক তার সাথে ওই সরকারের সাথে যে শরিক দল আইপিএফটি, এদের মুখেও আজকে এই যে সম্পূর্ণভাবে ত্রিপুরা ট্রাইবেল এলাকা এবং তার মধ্যে ট্রাইবেল অংশের মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলা নিয়ে কোনো কথা বলার জো নেই। কাজী বন্ধুরা, আজকের এই দিনে আমাদের দেশের এই কৃষকদের লড়াই, এই লড়াই এটাকে জেতা অব্দি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারকে বাধ্য না করা অব্দি। যেমন আমাদের আগামী দিনের কর্মসূচি কি 8ই মার্চ তারিখে মহিলাদের কর্মসূচি, যে 23শে মার্চ শহীদ ভগৎ সিং এর শহীদান দিবসের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সেদিন কর্মসূচি হবে। সেই কর্মসূচিকে যেমন আমাদের সফল করতে হবে, তার সাথে আমাদের সামনে যে গণতন্ত্র রক্ষার যে লড়াই, আগামী 4 এপ্রিল এডিসির ভোট, সেখানেও এডিসির বাইরে হয়তো আপনারা ভোট দেবেন না, কিন্তু এখানেও গণতন্ত্রের আওয়াজ তুলে স্বৈরাচারীদের বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্রের সমস্ত স্বরূপ, এটাকে উন্মোচন করে দিয়ে এই সামগ্রিক গণতন্ত্রের অধিকারের, কৃষক, জুমিয়া সকল অংশের মানুষ অধিকার প্রতিষ্ঠা করার এই লড়াইকে আরো সামনে এগিয়ে যেতে হবে। এই আবেদন রেখে কথাগুলি বলে আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ।